গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, গোয়ার। ঘাড় গুজে ইংরেজি টেলিগ্রাফ বাংলায় তর্জমা করছিলাম। হঠাৎ কাঁধে চাপড় পড়ায় চমকে উঠলাম। দেখে আমার ছেলেবেলার সেই স্কুলের সহপাঠী রাজেশ্বর চক্রবর্তী। কিন্তু যত পুরনো বন্ধুই হোক আর যত দীর্ঘদিন বাদেই দেখা হোক না কেন, অফিসের মধ্যে তার এমন অভব্যতায় আমি একটু অপ্রসন্ন হলাম। সামনে চেয়ারটা দেখিয়ে দিয়ে বললাম, বসো। রাজেশ্বর চেয়ারটায় বসতে বসতে বলল, আরে এসেছি যখন তুমি বললেও বসবো, না বললেও বসবো। সামনে বন্ধুকে পেয়ে খুব তো আদর আপ্যায়ন করছো, কিন্তু নিজের থেকে 12 বছরেও একবার খবর নাও না রইলাম কি মরলাম। হেসে বললাম, মরবে কেন? আমরা কি মরবার জন্য জন্মেছি নাকি? রাজেশ্বর খুশি হয়ে বলল, তা বটে তা বটে, এতক্ষণে একটা অরিজিনাল কথা বলেছ বটে। সেই যে পীর শেক্সপিয়ার লিখে গেছেন, ক্রাউডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস। মনে আছে ইংরেজির টিচার নিশিবাবু আমাদের আবৃত্তি করে শোনাতেন? আমার সহকর্মীরা আর চোখে তার দিকে বারবার তাকাচ্ছিল আর মুখ মুচকে হাসছিল। আমি একটু লজ্জিত হয়ে গলা নামিয়ে বললাম, আস্তে রাজু, একটু আস্তে কথা বলো, ওরা সব কাজ করছেন কি না? রাজেশ্বর যে তেমন অপ্রস্তুত হয়েছে তা তার ভাবভঙ্গি দেখে মনে হলো না। তবু কণ্ঠস্বর একটু মৃদু করবার চেষ্টা করে বলল, ভাই, এ ব্যাপারে আমাকে মাপ করতে হবে। আমি তোমাদের মতো মানুষও মিহি নই, গলাও মিহি করতে পারি না। তুমি তো তুমি। বিয়ের পর মশারির মধ্যে বউয়ের সঙ্গে যখন কথা বলতাম, সে ভাবতো ঝগড়া করছি। অনেক দিন পর তার জ্ঞান হলো আমার স্বাভাবিক গলায় ওরকম। মেয়ে মানুষ সব ব্যাপারই একটু দেরিতে বোঝে, জানোই তো। রাজেশ্বর সশব্দে হেসে উঠল। লক্ষ্য করলাম প্রায় 20 বছর কলকাতায় থাকবার পরেও রাজেশ্বরের গেঁয়ো ভাব মোটেই বদলায়নি। ও যেন জোর করে বদলাতে দিচ্ছে না। ওর বেশ বাস পোশাক আশাকও প্রায় তেমনি রয়েছে। গায়ে একটা ছিটের হাফ শার্ট, বুক পকেটে একখানা ডায়েরি আর একরাশ কাগজপত্রের সঙ্গে সস্তা মোটা একটা ফাউন্টেন পেন। চওড়া কবজিতে বড় একটা ঘড়ি বাঁধা। ঘড়িটা সে বিয়ের সময় পেয়েছিল রাজেশ্বর, আমি দেখেই চিনতে পারলাম। লম্বায় প্রায় 6.25 ফুট, চওড়াও সেই তুলনায় বেমানান নয়। সুপুরুষ বলা যায় না রাজেশ্বরকে। পুরু ঠোঁট, চাপটা নাক, সামনের দিকের চুল উঠে যাওয়ায় কপালটা আরও চওড়া হয়েছে। তবু 37-38 বছর বয়সেও ওর এই স্থূল চেহারার মধ্যে কিসের একটু লাবণ্য যেন এখনও সঞ্চিত রয়েছে। রাজেশ্বর বলল, তারপর তোমার খবর কি বলো? ব্যক্তিগত খবর দেওয়ার মতো আর কি আছে? কাগজের খবর চাও তো বলতে পারি। রাজেশ্বর বলল, আরে কাগজের খবর তো কাগজ থেকে পড়ে নিতে পারবো, তোমাকে আর তা কষ্ট করে বলতে হবে কেন? নিজের খবরটাই বলো শুনি। বউ ছেলে কেমন আছে? চাকরি বাকরি তো অনেকদিন ধরেই করছো, জায়গা জমি বাড়িঘর মাথা গুজবার মতো ঠাঁই কিছু করলে, নাকি মাসের পর মাস বাড়িওয়ালার পকেট ভারী করে যাচ্ছ? বললাম, শেষের আন্দাজটাই ঠিক, কিছুই করতে পারিনি। তোমার কি খবর? বাসা কোথায়? তুমি কি সেই উল্টো ডাঙাতে আছো? রাজেশ্বর এবার আত্মতৃপ্তিতে হাসল। না ভাই, এবার একটু সিধে ডাঙায় উঠবার চেষ্টা করছি। সাতগাছিতে জায়গা কিনেছি খানিকটা, কিনে চুপচাপ বসে থাকিনি, ইটও ফেলতে শুরু করেছি। রাজেশ্বরের মুখে আত্মপ্রসাদের হাসি ফুটল। আমি বললাম, তাহলে তো কাজ বেশ গুছিয়ে এনেছ। এত টাকা পেলে কোথায়? ব্যবসা ট্যাবসা কিছু করছো নাকি? রাজেশ্বর বলল, আরে না না, ব্যবসা করবার মতন ক্যাপিটাল কই। পরের ব্যবসার চাকা ঘুরিয়ে বেড়াই। বেঙ্গল রেডিও স্টোর্সে আছে এখন, তোমাদের কাগজে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য এসেছিলাম। ওহে, তুমি তো চাকরি করো এখানে, রেট সম্বন্ধে কিছু সুবিধে করে দিতে পারো নাকি? তাহলে আমার কর্তাদের কাছে নিজের কেরামতিটা থাকে। হেসে বললাম, না, ওসব নিয়ম এখানে নেই।
বিয়ার আগে ডেকে চা সিগারেট আনালাম। রাজেশ্বর খুব আপ্যায়িত হয়ে বলল, হ্যাঁ যেও, আমাদের জায়গাটা একবার দেখে এসো, তোমার পছন্দ হবে। আর যদি কাঠা কয়েক রাখতে চাও ওখানে, আমি সুবিধে মতো দেখে শুনে দিতে পারবো। সেই ভালো, চলো আমাদের সাতগাছিতে, দুই বন্ধু বেশ পাশাপাশি থাকবো, কি বলো? আচ্ছা, সেসব পরে হবে। তাহলে মোটামুটি ভালোই আছো? ছেলেপুলে সব ভালো? টেবিলে টেলিগ্রাফের তাড়ার দিকে একবার চোখ বুলিয়ে আমি রাজেশ্বরকে বিদায় সম্ভাষণ জানাবার জন্য ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালাম। রাজেশ্বর আমার কথার পরে বলল, না ভাই, সবার ভালো বলি কি করে, ছেলেটা গেছে। সে কি, কোথায় গেছে? বুঝতে পেরেও কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। রাজেশ্বর অদ্ভুত একটু হাসল। কোথায় গেছে তা তোমরা কবি দার্শনিকরাই বলতে পারো। মারা গেছে। বললাম, আহা, কি হয়েছিল? সর্দি গরমি, সানস্ট্রোক। ভারী চালাক চতুর হয়েছিল ছেলেটা, একটু ডান পিঠে আর একগুয়ে। বাপকা ব্যাটা বলতে পারো। রইল না। যাক, যে যাবার সে যাবেই ভাই। রাজেশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস চাপল, তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি উঠি কল্যাণ, আবার অফিসে যেতে হবে। তুমি কিন্তু একদিন যেও, অবশ্য যেও। রাজেশ্বর খুব ব্যস্তভাবেই ঘর থেকে বেরিয়ে গেল। আবার যেন মনে হলো অফিসের কাজের জন্য নয়, ছেলের শোকে ভাবাবেগ গোপন করবার জন্যই রাজেশ্বর তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে গেল। তারপর থেকে রাজেশ্বর সপ্তাহে দুবার একবার করে ফোনে জিজ্ঞাসা করতে লাগল, কবে আসছো? আমি বিব্রত হয়ে জবাব দিতে লাগলাম, যাব, সময় করে যাব একদিন। এক কাজ করো না, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসো না আমাদের বাসায়। রাজেশ্বর বলল, হুম, আগে তুমি আসবে, তারপরে আমি। তোমাদের শহরে ভদ্রতার কথা জানি নে, কিন্তু আমি যখন আগে নিমন্ত্রণ করে এসেছি, তোমারই তো আগে রাখা উচিত। আর একদিন অভিমান, শ্লেষ আর বিদ্রুপ মিশিয়ে বলল, কি হে, একবার পায়ের ধুলোই দিতে পারলে না? তোমরা লেখকরা কি সভা সমিতি অভ্যর্থনা আর মানপত্র ছাড়া আটপৌরে ভাবে কোনো বন্ধুর বাড়িতে আসো না? তা যদি হয় তাহলে বলো, আমাদের ওখানে ছেলে ছোকরাদের নিয়ে একটা সাহিত্য সভার আয়োজন করি, কলা গাছের তোরণ আর ফুলের মালা। হেসে বললাম, না হে, সভা সমিতিকে আমি জমের মতোই ভয় করি। ওসব তোমায় করতে হবে না, আমি অমনি একদিন যাব। জানোই তো, আমি তোমার মতো কর্মবীর নই, কুড়ে মানুষ, নড়তে চড়তেই 18 মাস। রাজেশ্বর বলল, থাক থাক, নিজের কুড়মির বড়াই করতে হবে না, একদিন দয়া করে এসে পড়ো। তোমরা শহুরে সাহিত্যিকরা নিজেদের গুণের জয় ঢাক পিটিয়ে ক্ষান্ত থাকো না, দোষ নিয়েও বেশ ভনিতা করতে জানো, যেন সেও এক শিল্পকর্ম। ছেলেবেলা থেকেই রাজেশ্বর খুব স্পষ্টবাদী, রূঢ় কথা বলতে মোটেই ইতস্তত করে না। দেখলাম স্বভাবটা ঠিক আগের মতোই আছে। আর একবার কথা দিলাম, যাব। না যাওয়ার পেছনে আলস্য আর কুড়েমি ছিল, তাছাড়া ভেতর থেকে একটা তাগিদের অভাবও বোধ করছিলাম। স্কুলের এই সহপাঠী বন্ধুটির সঙ্গে আমার মতামত, চালচলন, জীবনযাত্রার কিছুই মিল নেই। শুধু আমার সঙ্গে কেন, এখনকার দিনের সাধারণ শিক্ষিত মানুষের সঙ্গেই ওর অমিল। রাজেশ্বর স্ত্রী স্বাধীনতার বিরোধী, শহর আর শহরের সভ্যতা ওর দুচোখের বিষ, ব্যঙ্গ বিদ্রুপের বস্তু। ওর ধারণা বৈজ্ঞানিক যুগ মানুষকে আরামপ্রিয়, যন্ত্রপ্রিয় আর যান্ত্রিক করে তুলেছে। এই অতিরিক্ত যান্ত্রিকতা তান্ত্রিক ব্যভিচারের মতোই সমাজ সংস্কৃতির পক্ষে অমঙ্গলকর। যন্ত্রকে বাদ দিতে গিয়ে তাই ও একেবারে উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। এই শহর নয়, শহুরে সভ্যতা নয়, মরা ইট, কাঠ, লোহা, ইস্পাত ছেড়ে আজ পশু পাখি, গাছপালা, নদী নালার কাছে চলো। পায়ে কাদামাটির ছোঁয়া লাগলে হৃদয় নরম হবে, সরস হবে। অবশ্য হৃদয় নরম হোক তা আমরাও চাই, কিন্তু তার সঙ্গে সনাতন গোড়ামির কি যোগসূত্র আছে তা খুঁজে পাইনি। রাজেশ্বর নিজের মতটাকে খুব জোর গলায় প্রচার করে, আর আমার সঙ্গে দেখা হলেই
অন্তত আধ ঘন্টা ধরে আধুনিক কাল, আধুনিক মানুষের হালচাল আর আধুনিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে বক্তৃতা করতে ভালোবাসে। আমি মিনিট কয়েক কৌতুকরস উপভোগ করি, কিন্তু তারপরে অসহ্য লাগে, কারণ রাজেশ্বরের মধ্যেও কোনো মৌলিকতা নেই। সেও ধার করা বুলি আওড়ায়, একদিন আরেক দিনের কথার পুনরাবৃত্তি করে। ওর সঙ্গে বাল্যকৈশোরের পরিচয়ের যে উত্তাপ তা দীর্ঘদিন আগেই ঠান্ডা হয়ে গেছে। তবু সে কথা ওর সামনে স্বীকার করতে লজ্জা পাই, কারণ এক এক সময় মনে হয় রাজেশ্বরের হৃদয়ের তাপ অতটা শীতল হয়নি। আবার কখনো ভাবি এ আমারই দুর্বলতা, যে তাপ ওর দেখি তা ওর হৃদয়ের নয়, তর্কশক্তির। আমাকে চাই ওর ডুয়েল লড়বার জন্য, কিন্তু আমি তাতে অরাজি, আমি তাতে অপটু। দুবার দিন তারিখ ঠিক করেও যেতে পারলাম না, কিন্তু রাজেশ্বরের ব্যঙ্গ, বিদ্রূপ, অনুযোগ, অভিযোগে অস্থির হয়ে তৃতীয়বার কথা খেলাপ করার আর সাহস পেলাম না। এক রবিবারের বিকেলে খুঁজে খুঁজে হাজির হলাম রাজেশ্বরের আস্তানায়। বাস থেকে নেমে বড় রাস্তার মোড় ছাড়িয়ে 10-12 মিনিট দক্ষিণ দিকে হাঁটতে হয়। বাজার, স্কুল, গ্রামের বসতি ছাড়িয়ে এ কোথায় এসেছে রাজেশ্বর? আগাছার জঙ্গল, ভাঙা পোড়ো শিব মন্দির, মজা পানাপুকুর ছাড়া কি ভারতীয় ঐতিহ্য সে আর কোথাও খুঁজে পায়নি? আরও খানিকটা এগিয়ে একটা ফাটল ধরা, শ্যাওলা গজানো পুরনো পাতকোয়া চোখে পড়ল। তার দুদিকেই রাস্তা। কোন দিকে যাব ভাবছি, দেখে রাজেশ্বর নিজেই এগিয়ে আসছে। আমাকে দেখে মুখে ওর হাসি ফুটল। বলল, এসো এসো, আমি দুবার রাস্তার মোড় থেকে ফিরে এসেছি। আজও তোমার আশা ছেড়ে দিয়েছিলাম। কথাশিল্পী মানেই মিথ্যে কথার শিল্পী। যারা দিনরাত বানিয়ে বানিয়ে অত মিথ্যে কথা লেখে, তারা চেষ্টা করলেও কি আর সত্যি কথা বলতে পারে? চলো, এই কাছেই আমার বাড়ি। ডান হাতে বিড়ি টানতে টানতে বা হাতে আমাকে সাদরে জড়িয়ে ধরল রাজেশ্বর। বোধহয় কোনো পরিশ্রমের কাজ করছিল। ওর খালি গা ঘামে ভিজে উঠেছে, রোমশ বুকের মধ্যে ঘাম জমেছে বিন্দু বিন্দু। আমার সদ্য পাট ভাঙা জামায় তার ছাপ লাগল। আপত্তি করবার উপায় নেই। ওর হৃদয়ের ছোঁয়া পেতে হলে বুকের এই ঘামটুকু বাদ দিলে চলবে না। দুপা এগোতেই জীর্ণ অতি পুরনো একটা একতলা বাড়ি চোখে পড়ল। রাজেশ্বর বলল, আপাতত ওর মধ্যে আছি। বাড়ির দশা দেখেছ? তবু এরই জন্য মাস মাস 15 টাকা করে ভাড়া গুনতে হয়। কিন্তু সামনেই আমার নিজের জায়গা, কনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে। কাছাকাছি থাকলে তদারকে সুবিধে হয়, মিস্ত্রিরা ফাঁকি দিতে পারে না, তাই আছি। আমাদের দেখে 5-6 বছরের একটি রংচঙে ফ্রক পরা মেয়ে ছুটে এলো। রাজেশ্বরের দিকে তাকিয়ে বলল, এসে করলেন কাকা? না বাবা, আমি দেখেই চিনতে পেরেছি। রাজেশ্বর বলল, তুমি না পারো কি? আমাদের বুড়ি, ও যে কিরকম কথার তুবড়ি তা তুমি 2-1 মিনিটের মধ্যে বুঝতে পারবে। এই ভাঙা বাড়ির লাগা পূব দিকে সত্যি রাজেশ্বরের নতুন বাড়ি উঠছে। একদিকে ইট সুরকির স্তূপ, খানিকটা জুড়ে গাঁথনিও শুরু হয়েছে। তবে বেশি দূর এগোয়নি কাজ। দেয়াল মাত্র হাত দেড়েক উঁচুতে উঠেছে। জিজ্ঞাসা করলাম, মিস্ত্রিরা কাজে আসেনি আজ? রাজেশ্বর বলল, না, কদিন ধরেই ওদের দেখা নেই। মজুরি নিয়ে বড় গোলমাল করছে। নতুন মিস্ত্রি লাগাতে হবে। অফিসে রোজ যেতে হয়, পরের চাকরি, কামাই করবার জো নেই। নইলে ফাঁকে ফাঁকে আমি নিজে 2খানা ঘর গেঁথে তুলতে পারতাম। ভারী তো কাজ, জিনিসগুলো নষ্ট হচ্ছে, তাই আজ নিজে হাত লাগিয়েছিলাম। হেসে বললাম, বলো কি, তুমি কি রাজমিস্ত্রির কাজও জানো নাকি? রাজেশ্বর বলল, আরে না জানলেও শিখে নিতে কতক্ষণ লাগে। গায়ের ছেলে না আমরা, 16-17 বছর গায়ে কাটে আসিনি। সেখানে কি ইতর ভদ্রে এত ভেদ ছিল? সেখানে আমরা জেলের সঙ্গে জেলে, চাষির সঙ্গে চাষি, মিস্ত্রির সঙ্গে মিস্ত্রি। সেখানে একজন আরেকজনের যোগানদার। কিন্তু এখানে ধুতি পাঞ্জাবি পরা কলমধারী বাবু নেহাতি একজন আনারি বাবু, আর কারো সঙ্গে তার নারীর যোগ নেই। আমি ভীত হয়ে উঠছিলাম।
রাজেশ্বরের বক্তৃতা একবার আরম্ভ হলে আর সহজে থামে না, তাই আত্মরক্ষার চেষ্টা আমার নিজেকেই করতে হলো। রাজেশ্বরের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে হাঁক দিলাম, কই বৌদি, আছেন কেমন? সারা শব্দই পাচ্ছি না যে। রাজেশ্বরও স্ত্রীর উপর বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, আরে কল্যাণ ডাকছে যে তোমাকে, এসো এদিকে। তোমার যত কাজকর্মের কথা বুঝি এখন মনে পড়ল। এবার রাজেশ্বরের স্ত্রী হাসি মুখে সামনে এসে দাঁড়ালো। আটপৌরে খয়েরি পাড়ের একখানা মিলের শাড়ি পরা, হাতে দুগাছি শাঁখা আর কানে দুটি লাল পাথর বসানো ফুল ছাড়া অন্য কোনো আভরণ নেই। ৩০-৩২ বছর বয়স হয়েছে। চেহারায় ভালো মন্দ কোনো বৈশিষ্ট্যই চট করে চোখে পড়ে না। শুধু অনুভব করা যায় বউটিকে সংসারে অনেক কষ্টের মধ্য দিয়ে চলতে হচ্ছে। ভেতরে বাইরে তার সংগ্রামের যেন আর শেষ নেই। কিন্তু সৌজন্যের জন্যই হোক কি যে জন্যই হোক, রেনু যখন হাসল ভারী সুন্দরই দেখালো তাকে। পরিষ্কার সুগঠিত দাঁত, পাতলা ঠোঁট, হাসবার ভঙ্গিটি বেশ মিষ্টি। রেনু বলল, সারা শব্দ পাবেন কি করে? গরিব বলে আমাদের বুঝি রাগ দুঃখ কিছু থাকতে পারে না? চড়কডাঙ্গার বাসায়, উল্টোডাঙ্গার বাসায় তবু বছরে ২-১ বার আসতেন, কিন্তু এখানে এসেছে পর এই ২ বছরের মধ্যে আপনার আর দেখা সাক্ষাৎ নেই। আপনি আমাদের কথা ভুলেই গেছেন। কৈফিয়তের ভঙ্গিতে বললাম, ভুলব কেন, সময় পেয়ে উঠিনে। নিজে হাতে করে ভেতর থেকে ২খানা জল চৌকি নিয়ে এলো রেনু। বলল, এখানেই বসুন, ভেতরে বড় গরম। হেসে বললাম, গরম বলে নাকি অব্রাহ্মণ বলে ভেতরে ঢুকতে দিলেন না কে জানে? রাজেশ্বরের চোখে তো বামুনটা ছাড়া সবাই আমরা শূদ্র। খোঁচা দিয়ে রাজেশ্বরের দিকে আঁট চোখে তাকালাম। মনে ভয় ও আবার বর্ণাশ্রমের মাহাত্ম্য সম্বন্ধে বক্তৃতা শুরু না করে। কিন্তু রাজেশ্বর এবার আর চটল না, হেসে বলল, আমাকে কি অতই গোড়া মনে করো? ছেলেবেলায় তোমাদের রান্না করে বসে পান্তা ভাত খাইনি? বললাম, তখন খেয়েছ, কিন্তু এখনকার কথা আলাদা। এখন তুমি যেভাবে পিছু হাঁটছ তাতে কবে যে বনে গিয়ে মুনি ঋষি হয়ে পড়ো তার ঠিক নেই। রেনুর দিকে চেয়ে হেসে বললাম, আপনাদের তখন বাকল পড়ে আশ্রমবাসিনী হতে হবে। রেনু বলল, হ্যাঁ, তাই এখন বাকি। আর সঙ্গে সঙ্গে রাজেশ্বর চটে উঠল, তাই এখন বাকি? কেন, কোন অসুবিধাটায় রয়েছ শুনি? কোন কষ্টে আছো? আমি কোন মহা অপরাধ করেছি তোমাদের কাছে? জানো করলেন, বড় অকৃতজ্ঞ, বড় নেমো খারাপ এই মেয়ে মানুষের জাত। আমরা মাথার ঘাম পায়ে ফেলে খোরাক জোগাবো, পোশাক জোগাবো, আর ওরা পায়ের উপর পা তুলে বসে শুধু খাবে আর খোটা দেবে। রেনু চলে যাচ্ছিল। রাজেশ্বর তাকে বাধা দিয়ে বলল, দাঁড়াও, গেলে চলবে না। বলো, কি কষ্টে কি অশান্তিতে আছো? বলো, কল্যাণের সামনেই বলো। রেনু যেতে যেতে ফিরে তাকালো। না, কষ্টে আর কি, তোমার হাতে পড়ে আমার সুখের সীমা নেই। আমি রানীর চেয়েও সুখে আছি। পাশের ঘর থেকে আরেকজন পুরুষের গলা শুনতে পেলাম। বলি, ও রেনু, তোরা কি হলি বল দেখি? বাড়ির লোকজনের সামনেও তোরা ঝগড়া করবি? তোদেরকে লজ্জা শরম বলতে কিছু নেই? রেনু আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল। আমি রাজেশ্বরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, উনি কে? রাজেশ্বর বলল, আমার বুড়ো শ্বশুর, সব খুইয়েছেন, চোখ দুটি গেছে, এখন আমার ঘাড়ে আছেন। বুড়োরও কোনো কৃতজ্ঞতা নেই, আমার খাচ্ছেন, আমার পড়ছেন, তবে সবসময় মেয়ের পক্ষ টেনে কথা বলছেন। আরও কি বলতে যাচ্ছিল রাজেশ্বর, তার মেয়ে বুড়ি এসে বলল, বাবা, মা ডাকছে তোমাকে। বাজারে যেতে হবে না? তুমি তো কেবল বকবকি করছো। কল্যাণ কাকা খাবে কি? রাজেশ্বর এবার চটল না, মেয়ের দিকে তাকিয়ে হাসল। কেন, তোমার রাধা ভাত তরকারি কি সব ফুরিয়ে গেছে? তারপর আমার দিকে চেয়ে বলল, জানো কল্যাণ, এই বাচ্চা মেয়েটা পর্যন্ত আমার বিরুদ্ধে। বুড়িও আমাকে ধমকায়। আমি এক শত্রুপুরীতে আছি। রাজেশ্বর চলে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, রাজু, বাজার টাজারে যাওয়ার কোনো দরকার নেই। আমি 1 কাপ চা ছাড়া কিছু খাবো না। আচ্ছা আচ্ছা।
বলতে বলতে রাজেশ্বর ভেতরে গিয়ে ঢুকল। সেখানে স্বামী স্ত্রীর মধ্যে চাপা গলায় খানিকক্ষণ ধরে বচসা চলল শুনতে পেলাম। তারপর একটু বাদে একা ছেঁড়া গেঞ্জি গায়ে রাজেশ্বর বেরিয়ে এলো, হাতে ছোট একটা থলি। আমার দিকে চেয়ে বলল, তুমি জামা খুলে ফেলো করলেন, হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও, আমি এলাম বলে। আমি আবারও বাধা দিলাম, কিন্তু রাজেশ্বর মোটেই তাতে কান দিল না। বাপ চলে যাওয়ার পর মেয়ে এবার নির্ভয়ে নিঃসংকোচে এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, এর আগে 2বার ঘি, চিনি, সুজি তোমার জন্য বাবা সব এনে রেখেছিল, কিন্তু তুমি তো এলে না। আমরা বাড়ির লোক সব খেয়ে ফেললাম। দাদুই বেশি খেয়েছে, বুড়ো মানুষ কি না, খুব লোভী। বাবা তাই নিয়ে মাকে আজও বকছিল। বকলে কি হবে, ঘরে থাকলে জিনিস নষ্ট হয়ে যায় না। মেয়েটি দেখতে বেশ সুন্দরী, ফর্সা ফুটফুটে রং, নাক চোখও সব মায়েরই পেয়েছে। রাজেশ্বরের মতো হলে আর রক্ষে ছিল না। হেসে বুড়িকে কোলের কাছে টেনে নিয়ে বললাম, তা তো ঠিকই। বুড়ি আবার বলল, বাবা বড় কঞ্জুস, সব বাড়ির পেছনে খরচ করবে, কারো খাওয়া পড়া দেখতে পারে না। মা বলে কি জানো, আমরা যদি না খেয়ে শুকিয়ে মরি, তোমার ওই ইমারতে থাকবে কে? ইমারত মানে কি বলো দেখি করলেন কাকু? ইমারত মানে বাড়ি, বড় পাকা বাড়ি। তুমি জানতে? হেসে বললাম, না তো, তোমার কাছ থেকে কথাটার মানে এই প্রথম শিখে নিলাম। আচ্ছা বুড়ি, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? বুড়ি বলল, এখানে আবার স্কুল কোথায়, আমি মার কাছে পড়ি, বাবাও পড়ায়, আর একটু বড় হলে স্কুলে যাব। বললাম, সেই ভালো, কি কি বই পড়ো তুমি? বুড়ি আঙুল গুনতে গুনতে বলল, 5খানা বই। বাবা পড়ায় বিদ্যাসাগরের প্রথম ভাগ, মা পড়ায় রবি ঠাকুরের সহজ পাঠ, আর আছে গণিত সোপান, ধারাপাত, ছোটদের রামায়ণ। বাবা বলেছে আমাকে বড়দের মহাভারত কিনে দেবে, তাতে নাকি অনেক ছবি আছে। দাদু তো অন্ধ, কিছু দেখতে পায় না, আমি তাকে পড়ে শোনাবো। দাদা থাকলে আমি আর দাদা দুজনে পড়তাম। আমার দাদা ছিল জানো, জ্বর হয়ে মারা গেছে, আজ 1 বছর হয়ে গেল। বাবার দোষে সে মরল। বাবা তাকে একদিন এমন মার মেরেছিল, তাতেই তো জ্বর হলো। বললাম, তাই নাকি? বুড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। দাদু বলে বাবা একটা গোয়ার, একটা খুনি, ও আমাদের সবাইকে খুন করে তবে ছাড়বে। কাকা ভাইজিতে কি আলাপ হচ্ছে শুনি? রেনু এসে সামনে দাঁড়ালো। এরই মধ্যে সে গা ধুয়ে একখানা ছাপা শাড়ি পরে চুল বেঁধে বেশ একটু পরিপাটি হয়ে নিয়েছে। আমার দিকে চেয়ে বলল, এবার হাত মুখ ধুয়ে নিন, নাকি আগে একটু চা করে দেব? উনি ততক্ষণে বাজার থেকে এসে পড়বেন। বললাম, না না, চায়ের এখন দরকার নেই, রাজেশ্বর আসুক আগে, বুড়ির সঙ্গে বেশ গল্প করছিলাম। রেনু হেসে বলল, ওর কথা আর বলবেন না, ও যা বকবক করতে পারে। উনি তো এক এক সময় রাগ করে বলেন, হায় তোর মুখ সেলাই করে রাখি। বাপের সব কীর্তি কাহিনী পাছে ফাঁস করে দেয়, সে ভয়ও আছে কি না? ও রেনু, ভদ্রলোককে আমার এখানে একটু নিয়ে আয় না। ঘরের ভেতর থেকে রাজেশ্বরের শ্বশুরমশাইয়ের আরেকবার গলা শোনা গেল। রেনু বলল, বাবা ডাকছেন আপনাকে, ওকে আপনি আগেও 2-1বার দেখেছেন, চলুন একটু আলাপ করে আসবেন। রেনু আর বুড়ির পেছনে পেছনে কোণের ঘরে ঢুকলাম। আধা অন্ধকার ঘর, মেঝেয় পাতা বিছানা, তার উপর 70-75 বছরের একজন রুগ্নদেহ বৃদ্ধ বসে রয়েছে, মাথায় টাক, কিন্তু প্রায় বুক পর্যন্ত পাকা দাড়ি নেমেছে। আমার সাড়া পেয়ে তিনি বললেন, আসুন আসুন, মানুষজনের মুখ দেখতে পাইনি এখানে, কারো সঙ্গে যে দুটো কথা বলবো সে উপায় নেই। বারান্দার জল চৌকিখানা আবার এখানে এনে পেতে দিল রেনু।
আমি তাতে বসে বললাম, আপনার শরীর কেমন আছে? তিনি বললেন, শরীর শরীরের কথা আর বলো না বাবা। তুমি, বলছি, কিছু মনে করো না। তুমি রাজেশ্বরের বন্ধু, আমার ছেলের মতো। শরীর শরীর দিয়ে আর কি হবে? চোখি যার গেছে তার আর রইল কি? এখন চিতায় উঠতে পারলে হাড় কখানা জোড়োয়। বললাম, না না, ও কি বলছেন? জামাই মেয়ের কাছে আছেন। বৃদ্ধ অভিমানের সঙ্গে বললেন, হ্যাঁ, খুবই সুখে আছি বাবা। রাজেশ্বর আমাকে খুবই সুখে রেখেছে। জামাইয়ের ভাত খাওয়া যে কি তা হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম। ছানি কাটাতে গিয়ে চোখ দুটো গেছে, আর সেও তো ওরই দোষে, ওরই গাফিলতির জন্য গেল। একটা সস্তা বাজে হাসপাতালে আমাকে ভর্তি করে দিয়ে আমার চোখ দুটো নষ্ট করে ফেলল। তা ফেলেছে ফেলেছে, আমি মেয়েকে বলি, তুই আমাকে পথেই ছেড়ে দিয়ে আয় রেনু। অন্ধকে দেখলে 2-4টে পয়সা সবাই দেবে, আমি ভিক্ষে করেই খাবো। তবু এমন চণ্ডাল জামাইয়ের ভাত খেয়ে আমার কাজ নেই। ভদ্রতার জন্য একটু সায় দিতে হলো। সত্যি, রাজেশ্বরের কথাবার্তা। বৃদ্ধ বাধা দিয়ে উত্তেজিত হয়ে পড়লেন, কথাবার্তা? তোমাকে বললাম কি বাপু, চণ্ডাল, আস্ত চণ্ডাল। বামুনের ঘরে যে এমন চণ্ডাল জন্মায় তা আমি আর কোথাও দেখিনি। আর ওর চাল চলন দেখলে কে বলবে যে লেখাপড়া শিখেছিল? ম্যাট্রিক পাশ করে 2 বছর পড়েছিল কলেজে। সব চিহ্ন ধুয়ে মুছে ফেলেছে। ভগবান দুটো চোখ নিয়েছেন, কিছু দেখতে পাইনি, কিন্তু শুনতে তো পাই। মেয়েটার দুঃখে আমার বুকের ভেতরটা জ্বলে পড়ে যায়। কি বা এমন বয়স হয়েছে, কিন্তু এই বয়সে এই স্বাদ নেই, আহ্লাদ নেই, শুধু দুটি খাওয়া আর পড়া। কিন্তু তার জন্য এত দুর্ভোগ কেউ সইতে পারে? রেনু বলল, বাবা তুমি থামো, ওসব কথা বলে আর লাভ কি? কল্যাণবাবু কতদিন পরে এলেন, এসে তো শুধু আমাদের দুঃখ কষ্টের ফিরিস্তি শুনছেন। রেনুর বাবা বললেন, তা শুনলেনই বা, মানুষের কাছে মানুষ দুঃখ জানায়, নাকি গাছের সঙ্গে গিয়ে কথা বলে? তুমি রাজেশ্বরের বন্ধু, তাই বলছি, যদি বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে এখন ওকে কিছু শোধরাতে পারো, জীবনভর কি গোয়ার তুমি করেই কাটবে? ও গোয়ার তুমি করে আর তার খেসারত যোগায় আমারে মেয়ে। এত বয়স হলো তবু হাড়িতে কালই পড়ল না। আজ এ চাকরি, কাল সে চাকরি। যেখানে যাবে সেখানে উপরওয়ালাদের সঙ্গে ঝগড়া করবে আর মেজাজে দেখাবে। চাকরি থাকবে কেন বলো? মনিবকে চোখ রাঙিয়ে কেউ চাকরি রাখতে পারে? তারপর এখানে এসে রাজেশ্বরের জায়গা কেনা আর বাড়ি করার কথা উঠল। তার শ্বশুরমশাই এই খেয়ালেরও খুব নিন্দা করলেন। পাকিস্তানের ঘরবাড়ি বিক্রি করে জমির টাকা জুগিয়েছে রাজেশ্বর। যেখানে যা ছিল কুড়িয়ে কাচিয়ে সব নিয়েছে। স্ত্রীর গায়ের একখানা গয়নাও বাকি রাখেনি। যা গেছে তা কি আর ফিরে আসবে? তারপরে এই জংলা পোড়ো জায়গা। রাজেশ্বরের শ্বশুর অবশ্য জায়গাটা চোখে দেখেননি, কিন্তু শুনেছেন তো সবই। এমন জমি পয়সা দিয়ে মানুষ কেনে, কিন্তু বললে কি হবে? ও কি কারো কথা শোনে, না কারো পরামর্শ নেয়? নিজেকে সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে রাজেশ্বর। কথায় কথায় রাজেশ্বরের ছেলে মারা যাওয়ার প্রসঙ্গ তুললেন চাটুর্যে মশাই। আর বলো না বাবা, একেবারে হাতে ধরে মেরে ফেললে ছেলেটাকে। বছর 10 বয়স হয়েছিল। বেঁচে থাকলে মেয়েটার একটা সম্বল হতো, দুঃখ বোঝবার, মুখের দিকে তাকাবার একজন থাকতো। ও চণ্ডালের মনে তো কোনো মায়া দয়া নেই। বংশে কেউ থাকে, ওর তা সইবে কেন? স্কুলের কোনো এক হতচ্ছাড়া আহাম্মক মাস্টার বুঝি নালিশ করেছিল ছেলেটার নামে। শিবু রোজ স্কুলে যায় না, প্রায়ই কামাই করে। ওর চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে মেশে, আদারে বাদারে ঘোরে, বিড়ি খায়। আচ্ছা বলো তো বাবা, ও বয়সে একটু আধটু ডান পিঠে কোন ছেলেটা না থাকে?
বললাম, তা তো ঠিকই। আর তোর ছেলে অমন হবে না তো কার হবে? তুই কোন রূপের কার্তিক, তুই কোন গুণের নিধি শুনি? কিন্তু নালিশ শুনে গোয়ারটা করলে কি জানো? কোত্থেকে কান ধরে ছেলেটাকে হিড়হিড় করে টেনে নিয়ে এলো, তারপর বাখারি দিয়ে এই মার। সে দৃশ্য ভগবান আমাকে দেখতে দেননি বাবা। চোখ দুটো আগেই দয়া করে কেড়ে নিয়েছেন, কিন্তু কান দুটো যে কেন নেননি তিনি জানেন। ছেলেটার কান্নার চিৎকার শুনে আমি আর স্থির থাকতে পারলাম না বাবা। মেয়েকে ডেকে বললাম, ওরে রেনু, আর তো সইতে পারিনি। তোরা আমার হাতে দাকি বটি টটি একটা কিছু এনে দে, আমি ওই পাঁঠাটাকে এক কোপে শেষ করে দিয়ে আসি। তোর আর সধবা থেকে কাজ নেই, তুই বিধবা হয়ে থাক, 7 জন্ম বিধবা হয়ে থাক, তবু শান্তিতে থাকতে পারবি। চাটুজ্জে মশাই একটু থেমে ফের বলতে শুরু করলেন। এবার তার গলা করুণ শোকার্দ্র হয়ে উঠেছে। তিনি বললেন, তারপর আর বলবো কি বাবা, বলবার কিছু নেই। যেমন বাপ তেমনি ছেলে। রাজেশ্বর অফিসে বেরিয়ে যাওয়ার পর ছেলেটা কোন ফাঁকে আবার পালালো। নাওয়া নেই, খাওয়া নেই, রোদে রোদে মাঠে মাঠে সারা দিন ঘুরে বেড়ালো। সন্ধ্যার পর বাজারের মুদি নিতাই সাধুখা ছেলেটাকে যখন ধরে নিয়ে এলো, তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তবু প্রথমে যদি শহরের বড় ডাক্তার কাউকে আনতো, ছেলেটা হয়তো বাঁচত। কিন্তু ওরা আনলো এখানকার কম্পাউন্ডারি পাস শীতল ডাক্তারকে। 3 দিন ধরে সে কি চিকিৎসা করলো সেই জানে, সব একেবারে শীতল করে দিয়ে গেল। শহরের বড় ডাক্তার যখন এলেন, তখন আর তার কিছু করবার নেই। চাটুজ্জে মশাই একটু চুপ করে থেকে ফের বললেন, বছর ঘুরে এলো, তবু আজও আমার হাত নিষ্পিস করে বাবা। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি সেই মাস্টার আর ওই মোষ দুটোকেই একসঙ্গে ফাঁসিতে লটকাতাম। ইস, লটকালেই হলো। আসুন না, লটকান এসে দেখি, বুঝি কতখানি ক্ষমতা। পেছন থেকে রাজেশ্বর গর্জে উঠল। বাজার সেরে সে যে কখন দোরের পাশে চোরের মতো এসে দাঁড়িয়েছে তা আমরা কেউ লক্ষ্য করিনি। রাজেশ্বর চেঁচিয়ে বলল, রোজ এক কথা, রোজ এক কান্না আমার আর সহ্য হয় না। শুনে শুনে কান পচে গেল। আমার ছেলেকে আমি মেরেছি, তাতে কার বাপের কি? আমি জন্ম দিয়েছি, যতদিন ছিল খাইয়েছি পড়িয়েছি, আবার নিজের হাতে শেষ করে দিয়েছি। দিয়ে থাকি তো বেশ করেছি, বেশ করেছি। মেঝেতে বার 2 পা ঠুকল রাজেশ্বর। চাটুজ্জে মশাই বিদ্রুপের ভঙ্গিতে টিপ্পনি কাটলেন, শোনো একবার কথা, শোনো তোমরা। এক দেহে ব্রহ্মা বিষ্ণু শিবকে তোমরা কি কেউ চর্মচক্ষে দেখেছ? না দেখে থাকলে দেখো, চোখ ভরে দেখে নাও। এই বিদ্রুপের অশুভ পরিণামের কথা আশঙ্কা করে রেনু অসহায় কাতরভাবে বলে উঠল, থামো বাবা, থামো। তুমি কি আবার একটা খুনোখুনি বাঁধাবে? তোমরা কি এক মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দেবে না? রেনুর আশঙ্কা মিথ্যা নয়। রাজেশ্বর দাঁত কিড়মিড় করতে করতে শ্বশুরের দিকে রুখে এলো। বিয়াক্কেল বুড়ো, ঘরের মধ্যে আছো কি না? গা উসখুস করছে। গাছতলায় বসে ভিক্ষে না করতে পারলে তোমার আর সুখ হচ্ছে না। দাঁড়াও, তোমাকে আমি তাই করিয়ে তবে ছাড়ব। নেমো খারাম কোথাকার। রাজেশ্বরকে আমি প্রায় টানতে টানতে বাইরে নিয়ে এলাম। তুমি এতটা ইতর হয়েছ রাজু, ছি ছি ছি। গাছাটাও ধরেছ না কি? আগে জানলে আমি এখানে আসতাম না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। রাজেশ্বর নরম হয়ে বলল, আরে না না, চলো চলো, তোমাকে এবার আমার জমি আর বাড়ির প্ল্যানটা দেখিয়ে আনি, এসো। কোনো ওভারসিয়ার ইঞ্জিনিয়ার লাগেনি, আমি নিজেই সব করেছি। এসো, দেখবে, এসো। ময়লা হাতটা রাজেশ্বর আমার কাঁধে রাখল, তারপর প্রায় ধাক্কা দিতে দিতে আমাকে সামনের দিকে নিয়ে চলল। জমির পূব দক্ষিণ দুদিকেই জঙ্গল, এখনো ভালো পরিষ্কার করা হয়নি। যে 2 কাঠা জমির উপর বাড়ি তুলছে রাজেশ্বর, তাই আগে ঘুরে ঘুরে দেখালো। রাজেশ্বর বলল যে বাড়ির ভিত সে শক্ত করে গেঁথেছে, অনায়াসে এর ওপর দোতলা তোলা যাবে।
রাজেশ্বর যদি নিজে সবটা নাও পারে, ভবিষ্যতে যারা আসবে তারা নিজেদের গরজে করে নেবে। বলতে বলতে একটু যেন বিষণ্ণ, একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল রাজেশ্বর। জঙ্গলের ভেতর থেকে দুটো নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অনেক নারকেল হয়েছে গাছ দুটোই। তাদের পূব দিকে একটা ঝাপটানো আম গাছ, বলে পাতাগুলো প্রায় ঠেকে গেছে। রাজেশ্বর সেই গাছগুলোর দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর আমার দিকে ফিরে তাকিয়ে একটু হাসল। পুত্র সন্তান আর হবে কি না কে জানে, না হয় সেই ভালো, আর কিছু না হয় সেই ভালো। মেয়েটা আছে, বেঁচে থাকলে জামাই একজন পাবো, কিন্তু আমার সঙ্গে আমার শ্বশুরের যে সম্পর্ক, তার সঙ্গেও সেই সম্পর্ক হবে কি না কে জানে। বললাম, এত যদি বোঝো কেন অমন ব্যবহার করো ওর সঙ্গে? ছি, বুড়ো মানুষ, তাতে আবার চোখ দুটি হারিয়েছেন। রাজেশ্বর বলল, কিন্তু আমি কি হারিয়েছি তা তো উনি বুঝতে চান না কল্যাণ, তাই বারবার সে কথা তোলেন, খোঁটা দেন, আর আমার রক্ত গরম হয়ে ওঠে। ছেলেটা আমায় ভারী ভালোবাসত, বুঝলে কল্যাণ। গতবারে চেয়ে এবার ফলন আরও বেশি হবে। জ্যৈষ্ঠ মাসে কিন্তু বৌমার ছেলেপুলিদের নিয়ে একদিন এসো, সবাই মিলে আম খাওয়া যাবে। তারপর বাড়ির প্ল্যান সম্বন্ধে অনেক কথা বলল রাজেশ্বর। কোথায় বৈঠকখানা, কোথায় রান্নাঘর, কোথায় বাথরুম থাকবে, সব সে আমাকে নকশা এঁকে বুঝিয়ে দিল। একটু বাদে বলল, পূব দক্ষিণ কোণে তোমার জন্য একটা ঘর রেখে দেবো, বুঝলে। যখন ইচ্ছে হবে চলে আসবে, এসে বসে বসে লিখবে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা কল্যাণ, তুমিও এদিকে খানিকটা জমি নাও না, জমি নিয়ে বাড়ি তোলো। বসত বাড়ি না হোক, বাংলো গোছের একটা বাড়িটারি করে রাখো। নাম দেবে নিরালা কি নির্জনী, বেশ হবে। তোমাকে কিছু করতে হবে না, শুধু টাকাটা আমার হাতে দেবে, বাকি ভার সব আমার উপর। হেসে বললাম, আচ্ছা আচ্ছা, সেসব প্ল্যান আরেকদিন এসে করব, আজ আর সময় নেই। চলো, আমাকে বাসে তুলে দিয়ে আসবে। রাজেশ্বরের মেয়ে বুড়ি এলো ছুটতে ছুটতে। বাবা, মা তোমাদের ডাকছে, এসো, খাবে এসো। কত খাবার করেছে মা। কল্যাণ কাকু, তুমি রোজ আসবে আমাদের বাড়ি। তুমি এলে বাবা এমনি বাজার করে আনবে, আর মা ভালো ভালো খাবার করবে। আমরা সবাই মিলে মজা করে খাবো। সস্নেহে মেয়ের গাল টিপে দিল রাজেশ্বর, তারপর হেসে বলল, দুষ্টু, অমনিতে তুমি বুঝি কিছু খাও না? তোমরা সবাই মিলে আমার বদনাম গাইবে এমনি করে। ছোট একগাছি চেন হাড় বুড়ির গলায়, সে তা বারবার খুলছিল আর পড়ছিল। রাজেশ্বর তাকে ধমক দিয়ে বলল, আহ বুড়ি, অমন করো না, হারটা একদিন তুমি হারিয়ে তবে ছাড়বে। তারপর আমার দিকে ফিরে তাকিয়ে বলল, মা সাত করে গড়িয়ে দিয়েছেন মেয়েকে, মানে সোনাটুকু অক্ষয় করে রেখেছে। ভেবেছে মেয়ের গা থেকে তো সোনার আমি কেড়ে নিতে পারবো না। চালাকিটা একবার দেখে নাও। এসে দেখলাম ওদের বড় ঘরের মেঝেই পাশাপাশি দুখানা আসন পেতে আমাদের খাবার জায়গা করে দিয়েছি রেনু। লুচি, হালুয়া, 2-3 রকমের তরকারি, বাজার থেকে আনা দই, মিষ্টি, কোনো উপকরণের আর অভাব নেই। আমি রাগ করে বললাম, এ ধরনের ভদ্রতা যদি করো রাজু, তাহলে তোমার বাড়িতে আর আসা চলবে না। কেন মিছিমিছি এসব করতে গেলে? রাজেশ্বর অপ্রতিভভাবে হাসল। আরে খাও খাও, বুড়ির কথা তো শুনলে, তুমি এসেছো এ উপলক্ষে, আমরাও দুটো। উচ্চ হাসিতে বাকি কৈফিয়ত শেষ করল রাজেশ্বর। তারপর আমার দিকে চেয়ে বলল, আচ্ছা কল্যাণ, খেতে দেওয়ার সময় যদি রাঁধুনি দেবী মুখখানা হাঁড়ি করে থাকে, তাহলে কি খেয়ে সুখ হয়, নাকি রান্নার কোনো স্বাদ পাওয়া যায়? তুমি তো লেখক মানুষ, তুমিই বলো। মেয়েদের মন তোমরা নাকি তাদের মুখের মতোই স্পষ্ট দেখতে পাও। তোমার কাছে শুনে নেই কথাটা। হ্যাঁ, কি এমন হয়েছে যে? রেনুর মুখখানা সত্যি খুব গম্ভীর দেখাচ্ছিল। আমার সামনে রাজু যে শ্বশুরকে অপমান করেছে, এটা তার পছন্দ হওয়ার কথা নয়। যে বিষয় নিয়ে ঝগড়া, সেই ছেলের মৃত্যুর কথাও হয়তো রেনুর মনে পড়ে থাকবে। খাওয়া শেষ হয়ে গেলে আমি যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলাম, কিন্তু রাজেশ্বর কিছুতেই ছাড়তে চায় না। সে বলল, আরে বসো বসো, এ লাইনে বাস সেই রাত 10টা অবধি চলে। দুটো ডাল ভাত খেয়ে যাবে,
দুই বন্ধুতে মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে খাবো। অনেক কষ্টে রাজেশ্বরের হাতে আড়ালাম। বললাম, আরেকদিন এসে খাবো রাজু। রাজেশ্বর বলল, তুমি আর এসেছ, আমি কিন্তু আর সাধ্য সাধনা করতে পারবো না। হেসে বললাম, তোমাকে বলতে হবে না, আমি নিজেই আসব। চাটুজ্জে মশাই, রেনু, বুড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে দিকে পা বাড়াচ্ছি, দেখি কোত্থেকে গোটা 5-6 কাগজি লেবু নিয়ে এসে হাজির হয়েছে রাজেশ্বর। লেবুগুলি সে আমার ঝুল পকেটে ভরে দিতে দিতে বলল, নিয়ে যাও ভাই, এ আমার নিজ হাতে লাগানো গাছ, সেই গাছের লেবু। আশ্চর্য গন্ধ কল্যাণ, এমন গন্ধ তুমি আর কোনো লেবুতে পাবে না, এখানকার মাটির গুণ। সন্ধ্যা উতরে গেছে, অন্ধকার পথ। রাজেশ্বর আমার সঙ্গে টর্চ নিয়ে চলল। বুড়ির ইচ্ছা সেও যায়। অস্ফুট স্বরে 2-1 বার সে কথা জানালো। রাজেশ্বর বলল, আচ্ছা চলো। রেনু বলল, কি দরকার মেয়েটাকে অন্ধকারের মধ্যে নিয়ে? রাজেশ্বর বলল, আরে আমি তো সঙ্গে আছি, টর্চও হাতে আছে একটা, অন্ধকারে কি করবে? বাড়ির সীমানা ছাড়িয়ে কয়েক পা এগোতেই রাজেশ্বরের টর্চের আলো সেই পাতকুয়োটের উপর গিয়ে পড়ল। বললাম, রাস্তার মাঝখানে এই কুয়োটা কেন রাজেশ্বর? পাটা তো তেমন উঁচু নয়, ছেলে মেয়ে কেউ পড়ে টরে যেতে পারে। রাজেশ্বর বলল, কেউ পড়ে না, ওদের সব অভ্যেস হয়ে গেছে। সামনের খোলা জায়গাটায় ওরা সবাই খেলতে আসে, কিন্তু কুয়োর ধারে কাছে কেউ যায় না। অনেক কালের কুয়ো, আগের জল খেয়ে সারা গায়ের লোক বাঁচত, এখন জলটা নষ্ট হয়ে গেছে। গায়ের লোকগুলি এমন করে এটাকে যে সবাই মিলে পরিষ্কার করে নেবে তা নেবে না, কেবল ঝগড়া দলাদলি, কারো সঙ্গে কারো সদ্ভাব নেই। আর একটু এগিয়ে হঠাৎ মেয়ের দিকে ফিরে তাকিয়ে রাজেশ্বর বলল, আচ্ছা তুই এখান থেকে ফিরেই যা বুড়ি, আমার ফিরতে দেরি হবে, আমি মিস্ত্রিদের বাসা হয়ে আসব। বললাম, এ কি বলছো রাজেশ্বর, ও কি একা একা যেতে পারবে? রাজেশ্বর বলল, খুব পারবে, চেনা পথ। আচ্ছা টর্চটা তুই নিয়ে যা, আমি চাই গোড়া থেকে এই ছেলেমেয়েরা সাহসী হোক, ডান পিটে হোক। ভীতু তুতুবুতু একপাল মেষ শাবক নিয়ে কি হবে দেশের? টর্চ পেয়ে বুড়ি খুব খুশি। রাজেশ্বর বলল, কিরে পারবি তো? বুড়ি বলল, পারবো বাবা, এক ছুটে চলে যাব। বললাম, ও তো যাবে, কিন্তু তোমার ফিরতে অসুবিধা হবে না? রাজেশ্বর বলল, আরে না না, গায়ের ছেলে না আমরা, চোখের তারাও আছে, আকাশের তারাও আছে, অন্ধকারে কি করবে? তোমার বুঝি হাঁটতে একটু ভয় ভয় করছে কল্যাণ? শহরে বাবু হয়ে পড়েছ, এসো আমার পেছনে পেছনে এসো, ভয় নেই তোমার। সারাটা পথ শহর আর গ্রামের তুলনামূলক সমালোচনা করতে করতে চলল রাজেশ্বর। গ্রাম আর গ্রামের সভ্যতা যে কত উন্নত পর্যায়ের ছিল তা প্রমাণের জন্য সে নানা দৃষ্টান্ত দিল, কিন্তু আমি কোনো বিতর্কে যোগ দিলাম না। এই পথটুকু পার হতে পারলে রাজেশ্বরের হাত থেকে এ যাত্রার মতো বেঁচে যাই। বাস স্টপের কাছে এসে রাজেশ্বর হঠাৎ বলল, ভালো কথা, ভুলেই গিয়েছিলাম, এই 5টা টাকা তুমি রাখো তো কল্যাণ, আমার জন্য একখানা মহাভারত কিনে দেবে। পাবলিশারদের সঙ্গে তো তোমার জানাশোনা আছে, তুমি কিনলে 2 টাকা কমিশনে কিনতে পারবে, তাই তোমার হাত দিয়েই কেনাবো। বললাম, মহাভারত দিয়ে কি হবে, তুমি পড়বে নাকি? রাজেশ্বর হাসল, আরে না ভাই না, তুমিও যেমন, এই কর্মময় জীবনে অত বড় বই পড়বার সময় আছে নাকি? পড়াশুনো ছেলে মানুষের জন্য, বুড়ো মানুষের জন্য, জোয়ান পুরুষ মানুষের জন্য নয় ভাই, তাদের জন্য কাজ। মেয়েটা ছবির বই করে, ভাবলাম মহাভারতে একখানা কিনে দিই, নাতনি আর দাদু দুজনেরই কাজ চলবে, একজন পড়বে একজন শুনবে। বুড়ো সব খেয়ে ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে, ওকে এখন শান্তি পর্ব শোনানো দরকার। বলেছিলাম, টাকাটা থাক না, আমি তোমাকে মহাভারত একখানা সংগ্রহ করে দেব। কিন্তু রাজেশ্বর সে কথা শোনেনি, সে জোর করেই 5 টাকার নোটখানা আমার পকেটে গুঁজে দিল। এর পরের ঘটনাটা একান্তই আকস্মিক। সপ্তাহ 2 যেতে না যেতেই খবরটা পেলাম, আমাদের কাগজে ছাপা হলো খবর। নিজস্ব সংবাদদাতা
বিস্তৃত বিবরণ দিয়ে চিঠি লিখেছেন। সাতগাছিতে কুয়োর মধ্যে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে রাজেশ্বর চক্রবর্তী নামক এক ব্যক্তির শোচনীয় মৃত্যু ঘটেছে। তার নাবালিকা কন্যা অসতর্কভাবে গলার হাড় কুয়োর মধ্যে ফেলে দেয়। রাজেশ্বর প্রথমে ক্রুদ্ধ হয়ে স্ত্রী কন্যাকে নিদারুণ প্রহার করে। তারপরে জেদের বশে নিজেই সেই উদ্ধারের জন্য মোয়ের সাহায্যে কুয়োর মধ্যে নেমে যায়। ঘণ্টাখানেক পরেও তাকে উঠে আসতে না দেখে গায়ের লোকে সন্দেহ জন্মায়। ডাকাডাকি করেও তার সাড়া না পাওয়ায় ওরা পুলিশে খবর দেয়। দমকলের কর্মীরাও আসে। সকলের সাহায্যে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ও অঞ্চলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদটি আরও 5টি মফস্বল সংবাদের সঙ্গে ছাপা হতে যাচ্ছিল। আমি তুলে নিয়ে একটু বড় টাইপের শিরোনামা দিয়ে বিশেষ জায়গায় ছাপবার ব্যবস্থা করে একসঙ্গে সাংবাদিক আর বন্ধুর কৃত্য শেষ করলাম। তারপর খানিকক্ষণ বসে রইলাম স্তম্ভিত হয়ে। ভাবলাম, রাজেশ্বরের মতো লোকের এমন অপঘাত মৃত্যুই তো স্বাভাবিক। ও যে এতদিন কি করে বেঁচেছিল সে তো আশ্চর্য। যত তাড়াতাড়ি রেণুর সঙ্গে দেখা করব ভেবেছিলাম, তা হলো না। একটা না একটা বাধা ঘটতে লাগলো। আসলে সে বাধা হয়তো আমার নিজেরই সৃষ্টি, নিজেরই ভীরুতার ফল। সহায় সম্বলহীন এক অন্ধ বৃদ্ধ, প্রায় নিরক্ষরা একজন স্ত্রীলোক আর একটি শিশুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো, কি সান্ত্বনা দেব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। চিঠি দিয়ে সমবেদনা জানাতেও বাধল। রাজেশ্বরের সঙ্গে অতটা দূরের সম্পর্ক তো সত্যি ছিল না। শেষ পর্যন্ত স্ত্রীর গঞ্জনায় অতিষ্ঠ হয়ে মাসখানেক বাদে মহাভারতখানা হাতে নিয়ে একদিন বিকেলবেলায় আবার হাজির হলাম রাজেশ্বরের সাতগাছির বাড়িতে। পথে সেই কুয়োটার কাছে একবার থেমে দাঁড়ালাম। খানিকটা টিন দিয়ে এবার ওর সেই হাঁকড়া মুখটা ঢেকে রাখা হয়েছে। একবার ভাবলাম কুয়োটার কাছে এগিয়ে যাই, ঢাকনি সরিয়ে একবার দেখি ভেতরটা। পর মুহূর্তেই এই ছেলে মানুষই কৌতূহলে নিজেরই হাসি পেল। ওখানে আর কি দেখবার আছে? পথটুকু পার হয়ে রাজেশ্বরের উঠোনের ওপর এসে দাঁড়ালাম। কোথাও কোনো সারা শব্দ নেই। সারা বাড়িটাই হতশ্রী শ্মশানের মতো স্তব্ধ। একটু ইতস্তত করে ডাকলাম, বুড়ি, ও বুড়ি। রাজেশ্বরের মেয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল একেবারে। বলল, কল্যাণ কাকু, তুমি আবার এসেছ? তোমার হাতে ওখানে কি? সে মহাভারত। আমাকে দাও, আমি ছবি দেখব। সাড়া পেয়ে রেণুও বাইরে এলো। পরনে সাদা থান। সাদা রং যে কত বিভৎস হতে পারে সদ্য বিধবাকে না দেখলে তা বোঝা যায় না। এক মুহূর্ত দুজনে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর কি দেখতে এসেছেন বলে রেণু মুখ নামিয়ে নিল। চোখ দুটো জলে ভরে উঠল, টের পেলাম। একটু বাদে সে মৃদুস্বরে বলল, চলুন, ঘরে গিয়ে বসবেন। দ্রুত পায়ে নিজেই ভেতরে চলে গেল রেণু। শিগগির আর বেরোল না। কে? কল্যাণ, এ ঘরে এসো বাবা, এ ঘরে এসো। চাটুর্য মশাই তার ঘরের ভেতর থেকে ডাকলেন। আমি এই আশঙ্কাই করছিলাম। তবু আস্তে আস্তে তার সামনে গিয়ে বসলাম। বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, রাজেশ্বর এই মহাভারতখানা আপনার জন্য কিনে রেখে গেছে। বৃদ্ধ বলে উঠলেন, আমাকে রাজা করেছে? উফ, কি শত্রুই যে ছিল! যা বলে গেল তাই করে ছাড়ল। ঝুলি হাতে আমাকে গাছতলাতে বসিয়ে দিয়ে গেল বাবা। ভিক্ষে করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। কিন্তু ভিক্ষে করেও কি 3টে পেট বাঁচাতে পারবো? উফ, এত বড় গোয়ার ভরিখানেক শোনার জন্য কি কাণ্ডটাই না করল। শুনেছ বোধ হয় ব্যাপারটা? চাটুর্যমশাই গোড়া থেকে সেদিনকার ঘটনার বর্ণনা শুরু করলেন। কিন্তু আমার আর কোনো কৌতূহল ছিল না। আমি আস্তে আস্তে এক ফাঁকে উঠে পড়লাম। পা টিপে টিপে বাইরে নামলাম। চাটুর্যমশাই ডাকলেন, ও বাবা, চলে গেলে নাকি? শোনো শোনো। রেণু তখনও ঘর থেকে বেরোয়নি।
বোধহয় সামলাবার জন্য সময় নিচ্ছে। কিন্তু বুড়ি এগিয়ে এলো কাছে। আমি তার কচি হাতখানা মুঠির মধ্যে ধরে পূবের দিকে এগোতে লাগলাম। সামনে রাজেশ্বরের সেই অসমাপ্ত নতুন বাড়ি। তার কত কল্পনা, কত পরিকল্পনা। বুড়িকে পাশে নিয়ে সেই ইটের স্তূপের ওপর বসে পড়লাম। আজ আর সেদিনের মতো কৃষ্ণপক্ষ নয়, পূর্ণিমার কাছাকাছি তিথি। সন্ধ্যা হতে না হতেই চাঁদ উঠেছে আকাশে। বাঁশঝাড়, নারকেল আর আমবাগানের ফাঁক দিয়ে খানিকটা জ্যোৎস্না রাজেশ্বরের এই অসম্পূর্ণ বাড়িটার গায়ে এসে পড়েছে। কোত্থেকে বুনো ফুলের গন্ধ আসছে একটা। এর সঙ্গে রাজেশ্বরের সেই লেবুর গন্ধ মিশে আছে কিনা কে জানে। ছেলেবেলার অনেক কথাই মনে পড়তে লাগলো। স্কুল কামাই করবার জন্য ইচ্ছে করে সেই নৌকো ডুবিয়ে দেওয়া, ছাত্রদের চক্ষুশূল দ্বিজেন মাস্টারকে মারবার ষড়যন্ত্র। রাজেশ্বর কোন ব্যাপারের মধ্যে বা না থাকত। কল্যাণ কাকু, বুড়ির ডাক শুনে চমকে উঠলাম। ও যে আমার পাশে বসে আছে এতক্ষণ যেন খেয়ালই ছিল না। ওকে আর একটু কাছে টেনে নিয়ে পিঠে হাত বুলোতে বুলোতে বললাম, কি বুড়ি? বুড়ি বলল, জানো, আমার মা একটা চাকরি পাবে। বললাম, তাই নাকি? কোথায়? কোনো স্কুলে বুঝি? না না, স্কুল না, ওপাড়া সাধু খাদের বাড়িতে। দুবেলা রেঁধে দেবে। তারা 20 টাকা করে মাইনে দেবে মাকে। সাধু খারা অনেক বড় লোক কিনা, তাদের ধান কল আছে, মুদি দোকান আছে, জানো। ভেবে আশ্চর্য হচ্ছিলাম। এর মধ্যে বুড়ি তার বাবার কথাটা একবারও তোলেনি। বোধহয় ভুলেই গেছে। শিশুদের মন, ওরা এমনই তাড়াতাড়ি সব ভুলে যায়। শুধু শিশুই বা কেন, মৃতকে ভুলে যাওয়ার ব্যাপারে এই শিশু ধর্ম বয়স্ক মানুষের মধ্যেও কি কম? খানিক বাদে বুড়ি বলল, জানো কল্যাণ কাকু, আমাদের বাড়িটা আর হবে না। রাজমিস্ত্রিরা আর আসে না। বাবা তো নেই, আমাদের বাড়ি আর কে তুলবে বলো? চট করে এ কথার কোনো জবাব দিতে পারলাম না। এবারে শেষ হবার সত্যি কোনো সম্ভাবনা আর নেই। যতদূর জানি রাজেশ্বর কিছুই রেখে যেতে পারেনি। একটা লাইফ ইন্স্যুরেন্সও পর্যন্ত নয়। শুধু আছে এই জমি আর ইটের পাঁজা। এগুলো বিক্রি করে এখান থেকে চলে যাওয়াই রেনুর পক্ষে বুদ্ধিমতীর কাজ হবে। খুব সম্ভব তাই করবে রেনু। আমিও সেই পরামর্শই দেব। বুড়ি এবার বিরক্ত হয়ে আমাকে একটা ধাক্কা দিল। বলল, তুমি আমার কথা মোটেই শুনছো না কল্যাণ কাকু। বললাম, শুনছি শুনছি, বলো। বুড়ি সে আগের প্রশ্নই করল, বলো তো, আমাদের বাড়ির বাকিটা কে এসে তুলবে? এবার আর ওর কথায় কোনো বিষাদের স্পর্শ নেই, বরং ওর গলার স্বর খানিকটা জটিল হয়ে উঠেছে, যেন ও কোনো কঠিন ধাঁধার উত্তর জিজ্ঞাসা করেছে আমাকে। বুড়ি এবার হাসল। বলো না কল্যাণ কাকু, বলো না। তুমি পারলে না তো? মা কিন্তু পেরেছে, মাই বলে দিয়েছে আমাকে। বললাম, কি বলেছে? বুড়ি বলল, বলেছে তোর বর এসে করবে। বলেই বেশ একটু লজ্জিত হয়ে উঠল বুড়ি। আমি হেসে বললাম, তাই তো, আমার ঠিক মনে ছিল না। তোমার বর এসেই এ বাড়ির বাকিটা তুলে নেবে। ঠিক ঠিক। বুড়ি বলল, বড় হলেই বর আসবে আমার, আর আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠব। আমার বর কার মতো হবে বলো দেখে কল্যাণ কাকু? কার মতো? তুমি কিচ্ছু জানো না, তুমি একটা বোকা। বলতে বলতে বুড়ি আদর করে আমার গলা জড়িয়ে ধরল। তারপর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, আমার বাবার মতো। আমি ওর দিকে তাকাতেই বুড়ি লজ্জায় আমার কোলের মধ্যে মুখ লুকোলো। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, গোয়ার। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নুপুর।